মেয়েদেরকে জিজ্ঞেস করি যে রূপের রহস্যটা কি, আতিক ভাই তার সৌন্দর্য কিভাবে ধরে রেখেছে? বাহ বাহ বাহ। এটা তো গায়ক গায়িকা, আর আমি হলাম বাথরুম সিঙ্গার। মানুষ বানাইয়া খেলছো যারে লইয়া, সেই মানুষ কেমনে গুনাগার গো। রাজপথ থেকে সংসদ, সংগ্রাম থেকে সম্ভাবনা, দেশের কথা, দশের কথা, জনগণের কথা, জনগণের কণ্ঠস্বর পৌঁছে দেয়া, রাজনীতিবিদদের এই একটা দিকই দেখে সবাই, কিন্তু এর বাইরেও তো রয়েছে তাদের একটা জীবন। সেই জীবনের কত শত গল্প, সুখ দুঃখের সাতকাহন, সেই জীবনের কতটুকুই জানি আমরা, কিংবা কখনো কি জানবার চেষ্টা করেছি? আজ সেই চেষ্টা থেকেই আমাদের এই আয়োজন, টিভিএস রাইডার নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান রাজনীতির বাইরে। আর দর্শক, আজকে এই বিশেষ দিনে আমাদের অতিথি হয়ে এসেছেন একজন বিশেষ মানুষ। তিনি পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আতিক ভাই, সালাম, শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজকে অনুষ্ঠানের নামটা রেখেছি রাজনীতির বাইরে, মানে আজকে এখানে সব থাকবে, আড্ডা থাকবে, গল্প থাকবে, গান থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু রাজনীতি থাকবে না। এটাকে একটু অন্যভাবে তো অনুভব করা যায়, মানে রাজনীতির মানুষরা রাজনীতিতে থাকে না যখন, তখন তাদের কেমন লাগে, একটু যদি সেই অনুভূতিটা দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। ঈদ মোবারক সকলকে। এবং আজকে কিন্তু খুব টাফ দিন গেল আমাদের। কোরবানির পশুর বর্জ্য আমি টার্গেট দিয়েছিলাম 6 ঘন্টার মধ্যে আমরা নিয়ে যাব, সুতরাং সারাদিন কিন্তু মাঠে কিন্তু থাকতে হয়েছে প্রত্যেককেই। আমি এই জন্য ধন্যবাদ জানাই যারা আমাদের সাহায্য করেছেন। আসলে রাজনীতি, অর্থনীতি ইজ এ পার্ট অফ এ লাইফ। হ্যাঁ, কেউ রাজনীতি করেন, কেউ আমার বেসিক্যালি তো আমি বিজনেস থেকে এসেছি, বিজনেসম্যান। ইউ নো দ্যাট আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করেছি 1986 থেকে আসছি। সেই জীবনটা অনেক কঠিন জীবন ছিল তখনকার সময়। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই এবং আমাকে যারা দেখছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক দিয়েই আমি শুধু বলতে চাই যে রাজনীতির বাইরেও কিন্তু আমাদের অনেক 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 কঠিন একটা জীবন পের হয়ে কিন্তু এই জায়গাটায় এসছি। অবশ্যই আমরা এই জায়গাটায় এসছি এবং জীবনের গল্প, আমাদের পরিবারের গল্প, বাবা মার গল্প, বাবা মা যে কষ্ট করে মানুষ করা, এগুলো কিন্তু অনেক 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 গল্প আছে। আজকে আতিক কিন্তু এক লাফে কিন্তু এখানে আসি নাই। ছোটবেলার গল্প, শৈশবের গল্প, আমার মানে প্রত্যেকটা লাইফ আমি দেখছি যে স্ট্রাগল করে 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 কিন্তু এখানে আসতে হয়েছে। এবং আমি বলি যে আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথাই বলি না কেন, আমি 86 সালে যখন শুরু করলাম গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তখন কিন্তু কোনো গুগলও ছিল না, কোনো কম্পিউটারও ছিল না। বাড়ি খেতে খেতে কিন্তু শিখেছি আমরা এখানে, বাড়ি খেতে খেতে, এই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি খেতে খেতে শিখেছি। এবং প্রত্যেকটা সময় কিন্তু অনেক অবস্ট্রাগল করতে হয়েছে, কঠিন সময় পার করতে হয়েছে। স্কুল লাইফে সেই বাবা মার শিক্ষা, টিচারদের শিক্ষা। আমি এখানে বলে রাখি আমার জীবনের গল্পের মধ্যে আমরা 11 ভাই বোন। বাহ, মাশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমার বাবা মা 11 ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করেছেন আমাদেরকে। এবং পরিবারে তো ছোট ছেলে হিসাবে তো আদর একটু বেশি। আপনি কি ছোট ছিলেন? আমি 11 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। আমরা 5 ভাই 6 বোন। আমার বোনরা আমাকে নলা তুলে এখনো ভাত খাওয়ায়। এবং আমার বোনের ছেলেমেয়েরা আমার থেকে বড়। আচ্ছা, কাজে এটাই হলো বাস্তবতা। এবং ন্যাচারালি পরিবার 11 ছেলে মেয়ের মধ্যে মানুষ হওয়া, বাবা মা খুব চিন্তা ছিল, তাদের স্ট্রাগলটাও সেই লেভেলের ছিল নিশ্চয়ই। অনেক স্ট্রাগল ছিল। আমরা যেহেতু আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, আমার মা, আমার সবাই গল্প করেছে, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা তখন সেলাই করতেন, কাপড় সেলাই করতেন। এবং কাপড় সেলাই করে সেই কাপড় যে প্রোডাক্টটা যে তৈরি করতো, উনি কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। এই বিক্রি করেই কিন্তু আমাদেরকে মানুষ করেছেন। এবং আমি পেটে থাকা অবস্থায় আমার মা কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিলেন এই কষ্ট করতে করতে। সেই মায়ের সন্তানই কিন্তু আমরা। কাজে
প্রত্যেকজনকে মানুষ করা। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উনি স্বনামধন্য ইঞ্জিনিয়ার, আমার জন্মের আগে উনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। আমার আরেক ভাই চিফ জাস্টিস তফাজ্জল ইসলাম, যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। আমার আরেক ভাই লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম, সে আর্ম ফোর্সেস ডিভিশনে ছিলেন, বিডিআরকে রিফর্ম করলেন, আবার সে চিফ অফ জয়েন্ট স্টাফ অফ বাংলাদেশ সেনাবাহিনী ছিলেন। আমার আরেক ভাই, সে আমেরিকাতে পড়তে গিয়েছিল, ইঞ্জিনিয়ারিং পড়ছিল, ওই সময় কার অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আমি হলাম সবচেয়ে ছোট ছেলে, যেটি বাবা মা সবসময় চিন্তা করেছেন যে আমার ছোট ছেলেটার কি হবে। হ্যাটস অফ চাচা চাচির জন্য, অবশ্যই চাচা তাদের জন্য মানে আসলেও শ্রদ্ধা এবং সম্মান অনেক বেশি যে এত গুণী সন্তান সবগুলো তারা আমাদেরকে উপহার দিয়েছেন এবং নিজেদের জীবনটাই সেই স্ট্রাগলটা, সেই সংগ্রাম করে এবং গেছেন। আমার বোনরাও প্রত্যেক বোন প্রত্যেক জায়গায় তারা শিক্ষিত, প্রত্যেকের জায়গায় তারা সেইখানে বোনরাও এবং বোনের ছেলেমেয়েরাও, আমার দুলা ভাইরাও প্রত্যেকে কিন্তু মানুষের মতো মানুষ হয়েছেন। কিন্তু আমার ভাবিরা প্রত্যেকে যার যার জায়গাতে। সুতরাং আমি হ্যাটস অফ, এবং আমি মনে করি এটি আমাদের জন্য একটি বড় অবদান যে আমাদের বাবা মা মানুষ করেছে। 11 জন ভাই বোন এবং সব ছোট আপনি, ঈদের যেহেতু প্রোগ্রামটা, সেই সময়কার ঈদটা কেমন ছিল একটু যদি জেনে নিতে চাই। চাচা চাচি তখন ছিলেন আপনাদের সাথে, মা বাবা, মানে অনেক না পাওয়ার মধ্যেও তো সেই আনন্দটা কি এখন পান কিনা? আমি ছিলাম সবচেয়ে বেশি ফাঁকিবাজি, বিশেষ করে কোরবানি ঈদের সময়। আমার এখনো খেয়াল আছে, কারণ আমরা তো আগে তো কোরবানি ঈদের সময় গরু তো নিজেরা জবাই দিয়ে সব ভাইরা আসতেন, ভাইরা সব ন্যাচারালি নিজেরা। তো আমার এখনো খেয়াল আছে, আমি একটা ছোট ব্লেড নিয়ে দেখাতাম যে আমি খুব কাজ পারি, তখন আমার ভাইরা বলতেন, সবাই বলতেন এটা ধরার দরকার নেই। তা আমি সবাইকে একটু সাহায্য করতাম। সাহায্য কি, এসে একটা ক্যাসেট প্লেয়ার চালা দিতাম, চালাতে গান শুনতাম, আর সবাইকে বলতাম এই তুমি কাজ করতেছো না কেন, তুমি করতেছো না কেন, আম্মাই কিন্তু বলে দিব। তা এই যে একটা মজা, মানে এই মজা কিন্তু কোথাও খুঁজে পাবো না, কিন্তু এই মজাটা কোথাও খুঁজে পাবো না। এবং সব ভাইরা মিলে, ভাবিরা মিলে আমরা সব কাজ করতাম, ভাতিজারা ছোট ছোট ছিল, ভাইগনারাও যারা যারা আসতো, এটা কিন্তু মজাটাই কিন্তু আলাদা। ঈদের সময় সেই কাজগুলো করা, কোরবানির সময়। এবং আমি একটা কথা বলি, হঠাৎ মনে হয়ে গেল, পরে ভুলে যাব। আমার মা প্যাডেল মেশিন যেহেতু ছিল, আমি অনেক ছোট ছিলাম, মাকে বায়না ধরলাম, মা একটা শার্ট মা বানায় দিবে ঈদের সময়। শার্টটা হলুদ কালারের ছিল। আমার মা যখন সেলাই করছিলেন, মায়ের পাটা অনেক ফুলে যাচ্ছিল, আমি সাথে সাথে প্যাডেলের ওই যে মেশিনগুলো ছিল ওগুলো থেকে প্যাডেল মেরেছিলাম, কিন্তু মানে হাত দিয়ে। মা সেই হলুদ শার্টটা বানায় বালিশের তলা রেখে দেয়, ইস্তারি অটোমেটিক হয়ে গেছে, পরের দিন ঈদের সময় পরার জন্য। আমি জীবনে কোনোদিন ভুলবো না এই মায়ের এই কষ্ট, বাবার এই কষ্ট। সুতরাং সেই ঈদের মজাটাই কিন্তু আলাদা ছিল। ঈদের সময় আমার রাজারবাগের পড়েছিলাম, বাসার পাশে আমাদের বাসা, ঠিক হোয়াইট হাউসের ঠিক সাথের বাসাটায় আমাদের বাসা। ওখানে পাড়ার সবাই মিলে হইচই করতাম, গান বাজনা করতাম। আরেকটা কিন্তু মজা, সবাই ঈদের দিন সন্ধ্যার সময় আমাদের শান্তিনগরের সকলকে মিলে সবাই আসতো, খুব হইচই হতো, শাসনও হতো। সন্ধ্যার সময় ঘরে কিন্তু ফিরে যেতে হবে, সেটা ঈদের দিনই হোক আর ঈদের দিনের ছাড়া অন্য দিনই হোক। আমি খুব মিস করি আমার ইমিডিয়েট যে বড় ভাইটা, ওর নাম ছিল নজরুল, ওকে আমি নলবু বলে ডাকতাম। অনেকে বলতো বুবু করে ডাকিস কেন। আমি আমার ভাইটাকে খুব মিস করি। সে চলে গিয়েছিল, সে যাওয়ার সময়, আমেরিকা যাওয়ার সময় বায়না ধরেছিল আমার বাসাতে সুইচগুলোকে লাগাই দেওয়ার জন্য, সে সুইচটা উল্টা করে লাগাই দিয়েছিল। ওটা আমি খুব মিস করি। আমার যে পিঠাপিঠি ভাই ছিল, আমার থেকে 14 মাসের বড় ছিল, সে ভাই মারা গিয়েছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমার বড় ভাইও মারা গিয়েছে, আমার এক বোন মারা গিয়েছে। আমি খুব মিস করি ভাই বোনদেরকে। কিন্তু একটি বড় কথা না বললেই নয়, আমাদের পরিবারে যখন কোনো প্রোগ্রাম করি, আমরা সবাই বোনরা ভাইরা
সব একসাথে হয়ে যায়। মানে পারিবারিক ভাইগনা, বন্ধনটা ভাতে- এটা আসলে বাবা মার কাছ থেকে এসেছে না, যে পারিবারিক বন্ধনটা, এটা নিয়ে আমরা প্রায়ই আলোচনা করছি আজকাল, যে এই পারিবারিক বন্ধনের বিষয়টা খুবই ম্লান হয়ে যাচ্ছে বা ম্রিয়মাণ হয়ে যাচ্ছে বা ক্ষয়িষ্ণু হয়ে আসছে দিনকে দিন। সেক্ষেত্রে এই যে একটা এক্সাম্পল, এখন পর্যন্ত আপনার পরিবারটা একাট্টা হয়ে আছে, এটা কিন্তু আসলে বিরল। এটা বিরাট। আমি ধন্যবাদ জানাই আমার ভাই বোনদেরকে, আমার বাবা মা যে শিক্ষা দিয়েছে। এখন আমার বড় ভাই বাড়িতে থাকেন, মারা গিয়েছেন, আমরা কিন্তু সবাই মিলে এখন ভাবির কাছে আমরা চলে যাই সবাই মিলে। সাধারণত মানে বাবা মা থাকা অবস্থায় ঠিক আছে, কিন্তু আমরা এখন ভাবির কাছে যাই। ভাবির কাছে গেলে ভাবি আমার মায়ের থেকে যে শ্যামাই রান্না শিখেছে, শ্যামাই কিন্তু ভাবি আমার বড় ভাবির হাতে খাই। এই যে সব ভাইরা বোনরা, ভাইগনা ভাগ্নি, নাতি পুতনি সবাই মিলে এই যে হইচই, এটা কিন্তু আমরা এখন দেখছি। কিন্তু এখনকার ঈদের এক ধরনের মজা, আর আগের ছোটবেলার ঈদে কিন্তু ছিল আরেক ধরনের, অন্য ধরনের মজা। এখন নিজের মেয়ে হয়েছে, আমার একটা ছোট্ট একটা নাতনি আছে, ওইটাকে ধরতে পারলেই এর থেকে বড় আনন্দ মনে হয় কিছু হয় না। বাট আমি মনে করি যে এখনকার পরিবারে যারা আছেন সবাই অত্যন্ত আত্মকেন্দ্রিক, আমরা নিজেরটা নিজে নিয়ে। কিন্তু আত্মকেন্দ্রিক না নিয়ে যদি আমরা যদি সকলে মিলে পরিবারের সুখে দুঃখে থাকা যায় একসাথে, ওটি কিন্তু অনেক 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 বড় আনন্দ। সবাই মিলে খেলাম, এক টুকরো করে মাংস নিলেও কিন্তু আমরা সবাই মিলে ওটা যে আনন্দ উদযাপন করা। ঈদের সময় নামাজ পড়তে যাওয়া বাবার সাথে, এবং এসে মাকে এসে সালাম করা খুব মিস করি, বাবার সাথে নামাজ পড়াটা খুব মিস করি। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো কোরবানির সময় আমার যখন আমার কাটা শুরু হয়, তখন কিন্তু সাথে সাথে আম্মাকে আমরা আগে একটা মাংস দিয়ে আসতাম, তিনি রান্না করতেন, রান্না করতেন। এবং আমরা যখন সবকিছু শেষ হয়ে যেত, তখন গিয়ে মার রান্নাটাকে, গরম গরম ভাত আর মায়ের যে রান্নাটা, গরুর যে কষায়দের মাংস রান্নাটা, এটা এখনো খুব মিস করি। সেই রেসিপি হাতটা আসবে না। এবং মায়ের কথা মনে করলে ঈদের সময় বাবার সাথে একসাথে নামাজ পড়া, এসে মাকে সালাম করা, সেটি পাই না। এটিতে একটা বিরাট বড় একটা গ্যাপ, মনের ভিতরে বিরাট বড় শূন্যতা, হাহাকার কাজ করে। এসে তো আর মাকে সালাম করতে পারবো না, বাট সবাইকে তো চলে যেতে হবে। বাট এগুলো কিন্তু খুব মিস করি, খুব নিষ্ঠুর বাস্তবতা এটা। এবার একটু আসি, আমি জানি আপনি খুব মানে আবেগী হয়ে গেছেন, আমি একটু আসি। আমি খুব মানে আমরা বিভিন্ন সময় দেখি যে একটা খুব সুন্দর ফুটফুটে একটা মেয়ে আছে আতিক ভাইয়ের, ভাবি নিশ্চয়ই খুব সুন্দরী। অবশ্যই, আই এম ভেরি লাকি। আমার ওয়াইফ, সে নিজেও একজন ডেন্টিস্ট, দাঁতগুলো আমার এখন পর্যন্ত ভালোই আছে আলহামদুলিল্লাহ। আমার ঘরে একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ, বুশরা আফরিন। সে খুব ইনোসেন্ট টাইপের একটা মেয়ে, এবং সে যেটা করতে চায় খুব পারফেক্টভাবে সে কাজটা করতে চায়, এবং সে খুব কষ্ট করে, সে খুবই কষ্ট করে। তার ঘরে একটা মেয়ে আসছে আল্লাহর রহমতে, আই এম ভেরি লাকি। কাজে এইটাই আমাদের সংসার, খুব ছোট্ট সংসার, কিন্তু আমার জামাই আছে, এবং মেয়ের জামাই, আমার নাতনি সহকারে আমার খুব ভালো লাগে। বাট আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু চলে আসে, বাইরে পড়াশোনা করতো, সে যদি না আসতো তাহলে কিন্তু আরো বড় শূন্যতা কিন্তু হতো। কাজে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, একটা সাপোর্ট না। আর মেয়ে যখন বাবার বুকে আসে, তখন আমি সারা দিনের যে পরিশ্রম যেটা আছে, এটি কিন্তু আবার রিচার্জ হয়ে যায়। তো আই এম ভেরি লাকি, আমার ওয়াইফ, আমার মেয়ের জামাই, নাতনি সহ। এবং আমি লাকি মনে করি এই জন্য হচ্ছে বেশি, যে আমার ওয়াইফও পছন্দ করে আমার ফ্যামিলিকে নিয়ে থাকার জন্য, আমার মেয়েও পছন্দ করে তার ফুফু, তার চাচা, তার কাজিনদেরকে নিয়ে থাকার জন্য। আর আজকে যদি এরকম পছন্দ না করতো, এই শিক্ষাটা কিন্তু পারিবারিক, পুরো পরিবার থেকে সে উত্তরাধিকার সূত্রে। হ্যাঁ, আমার ওয়াইফ তার ফ্যামিলি থেকেও তার শিখেছে। সুতরাং এটি খুব ইম্পর্টেন্ট এটা। এবং আমার মেয়ে আলহামদুলিল্লাহ, শি ইজ ভেরি নলেজেবল। সে
আমরা জানি, হ্যাঁ। এটা নিয়ে তো অনেক কথাবার্তা না না হয়েছে। না আমি খুব পছন্দ করি, আপনি একটু জাস্ট বুশরাকে যদি এই মেসেজটা পৌঁছে দেন যে আমরা খুবই পছন্দ করি Thank you তাকে, so much. খুবই Thank you so পছন্দ much. করি তাকে, শি ইজ ভেরি সুইট। আমি যদি একটু জানতে চাই মানে ভাবিকে পাওয়ার যে বিষয়টা, সেটা কি আসলে প্রেমের বিয়ে ছিল নাকি? না, প্রেমের বিয়ে ছিল না, এটা থেকে একদম arranged? এটা ম্যারেজ। এবং তার আমার শ্বশুরবাড়ির হচ্ছে পুরো ডাক্তার ফ্যামিলি, আর আমি তো ডাক্তার না, আমি ওই বাসে গিয়ে পড়ছি দর্জি হিসাবে। হ্যাঁ, কারণ আমি তো দর্জি, আমি টেক্সটাইল, তো আমি তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি করি। তো ওদের হলো সব হলো ডাক্তার ডাক্তার ডাক্তার। আমার শ্বশুরও ডাক্তার ছিলেন, কাজে ও ডাক্তার, ওর বড় ভাই ডাক্তার, ওর ফ্যামিলি ডাক্তার। কাজে এইভাবেই আমার আমার বোন, আমার দুলাভাই এয়ারফোর্সে ছিলেন, সেইভাবে আমার শ্বশুর সাথে আর্মিদের সাথে কানেকশন, এইভাবে করেই ঘটনা ঘটে গেল। এবং সে প্র্যাকটিস করতো আগে, পরে সে আর প্র্যাকটিস করে না। সে অনেক আগের থেকে প্র্যাকটিস করে না, এমন না যে আমি বিজিএমএ প্রেসিডেন্ট, তা না, তার আগের থেকে সুন্দর প্র্যাকটিস করতো। তারপরে যে কোনো সময় হোক সে প্র্যাকটিস ছেড়ে দিয়েছে। বাট আমার দাঁতের প্র্যাকটিস তাকে তো দেখতেই হয়। শুধু দাঁত নয়, শুধু দাঁত নয়, আতিক ভাই একটু জানতে চাই, আতিক ভাই এখন পর্যন্ত নাতি হয়ে গেছে, এখন নাতনি হয়ে গেছে, নাতনি হয়ে গেছে, এখন পর্যন্ত আতিক ভাই এত সতেজ, এই বিষয়টা মানে রূপের, যদি আমরা মেয়েদেরকে জিজ্ঞেস করি যে রূপের রহস্যটা কি, আতিক ভাই তার সৌন্দর্য কিভাবে ধরে রেখেছে? বাহ বাহ বাহ, আমি আমি আমরা সব ভাই বোনরাই সবাই কিন্তু আলহামদুলিল্লাহ বাবা মারটা পেয়েছি। লম্বার দিক দিয়ে কোনো ভাই কাউর থেকে কিন্তু কম না, কিন্তু সবাই। অবসর কিভাবে কাটে আতিক ভাই? অবসর সেইটাই, মানে আপনি কি পান অবসর? হ্যাঁ, কাজের নো ফ্রাইডে নো স্যাটারডে, 7 দিন কাজ করতে হয়, অবসর কিন্তু পাই নাই। এটা এটা আমার জীবনের এটি একটি বেদনাদায়ক বলা যেতে পারে, বাট আবার এখানে একটা সুখদায়কও বলা যেতে, সুখও তো বলতে পারে। কারণ আমি কিন্তু অনেক স্ট্রাগল করে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করেছি, অত্যন্ত স্ট্রাগল করে। এবং আমার ফ্রেন্ডরা যখন আমরা চল দোস্ত আড্ডা মারতে যাই, এদিকে চল, ওদিকে চল, ওদিকে চল, আমি কিন্তু কোথাও যেতে পারি নাই কিন্তু, কারণ আমার সেই এই আড্ডার সময়টা ছিল না। আমি তো বলেছি 86 জন গার্মেন্টস ইন্ডাস্ট্রি করি, তখন তো কোথায় গুগল, কোথায় কি, আমি এবং আমার বড় ভাই আমরা দুজন মিলে আমরা গার্মেন্টস শুরু করি। এবং আমাদের পরিবারে বা আমার ফ্যামিলিতে কিন্তু কোনো কেউ বিজনেসম্যান ছিল না। যেহেতু বিজনেসম্যান নাই, আর এটা ইনহেরিটও করি নাই আমরা, এটা কিন্তু আমরা কিন্তু শুরু করেছি 100% চ্যালেঞ্জ। আমি শান্তিনগর বাসার থেকে মুড়ির টিনের করে গুলিস্তানে এসেছি ট্যালেক্স মেশিন, ট্যালেক্সের উত্তর দেওয়ার জন্য। আবার গুলিস্তান থেকে শান্তিনগর আবার মুড়ির টিনে চলে আসছি ট্যালেক্স দেওয়ার পর সাথে সাথে আর চলে আসার জন্য। ট্যালেক্সের উত্তর কিন্তু আমাদের যেহেতু কম্পিউটার নাই কোনো, অন দ্যাট টাইম 86, 87, 90, 91 পর্যন্ত, সুতরাং আমাদের কিন্তু এইভাবেই কিন্তু কাজগুলো কিন্তু করতে হয়েছে। এবং তখন যদি ছুটি নিতাম তাহলে কিন্তু আজকে আমরা আমাদের সবার প্রিয় মেয়র আতিকুল ইসলামকে হয়তোবা এভাবে দেখতে পেতাম না। কষ্ট কিন্তু করতে হচ্ছে। আর এখন তো ছুটি নাই, আমি গত শুক্রবার দিনও সারাদিন বাইরেই ছিলাম, শনিবার দিন আরো বেশি। বাট আমার ওয়াইফ বলে, মেয়েটা কিভাবে বড় হলো সেটা তো তুমি জানলা না, আর তোমার নাতনি কিভাবে বড় হচ্ছে এটাও তুমি বুঝবা না। সুতরাং এটা কি বাস্তব সত্য কথা। বাট আমার মেয়ে কিছুটা কনসিডার করে এখন, কারণ সে, আমার মেয়ে এখন সকালবেলা উত্তরার থেকে আমার নাতনিকে নামায় দেয় স্কুলে গুলশানে করে, সে কিন্তু চলে আসে 9:15 ভিতরে। তা আমি যখন আজকে আসি এখন, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার মেয়ে এখনো সিটি কর্পোরেশনে প্রায় 9টা পর্যন্ত ছিল, কারণ সে তো চিফ হিট অফিসার আমাদের সিটির জন্য, সে কিন্তু এখনো কাজ করছে। সুতরাং আমি খুব প্রাউড আমার মেয়ের জন্য যে সে কিন্তু কোনো অলস বা কোনো কিছু ধরেন, এই বয়সে মেতন সে আড্ডা মারতে পারতো, সবকিছু করতে পারতো, সেও কিন্তু যতদিন পর্যন্ত সে কাজ করবে নিজ দায়িত্ব সে পালন করছে। এবং আমার জামাইও তাকে খুব সাপোর্ট দিচ্ছে। আমার ওয়াইফ তো বলে যে তুমি নিজে মেয়েকেও দেখলাম না, নাতনিকেও দেখলাম না। সুতরাং ইজ এ ভেরি টাফ লাইফ, অনেক টাফ লাইফ। ইট ইজ এ, খুব ইচ্ছা করে মাঝে মাঝে যে একটু আরাম করি ফ্রাইডেতে বা স্যাটারডেতে,
হয় না, বাট এটাই মনে প্র্যাকটিস হয়ে আর গেছে। কদিন পরে আর কিছুদিন না হয় পরেই করেন, না হলে আমরা তো আসলে আতিকুল ইসলামকে তখন মিস করতে শুরু করব। আতিক ভাই, আমরা জানি যে আমরা খুব সংস্কৃতি মনা একজন মেয়র পেয়েছি, এবং তার যে ভালো লাগার জায়গাটুকু সেটা সম্পর্কেও আমাদের বেশ ভালো ধারণা আছে, তিনি কি করতে পছন্দ করেন। আমরা সেই জায়গাটাতে যাব, তবে তার আগে আপনি নিশ্চয়ই ঈদের বার্তা দিতে চাইবেন আপনার নগরবাসীকে, দেশবাসীকে। সেই বার্তাটি শুনে নিয়ে, আমরা জানি যে আতিক ভাই খুব সুন্দর গান করেন, আমরা গান শুনবো, আপনি বার্তা দিয়ে ফেলেন আগে। বার্তাটা হচ্ছে এটাই যে এই নগরটা আমাদের সকলের, সুতরাং আমি মনে করি আজকে ঈদের দিনে আমি সবাইকে অবশ্যই ঈদ মোবারক যেরকম জানিয়েছি, এই খুশির ঈদে আমি সবাইকে বলবো আসুন এই শহরটা ভালোবাসি, এই দেশটা ভালোবাসি। এই শহর, এই দেশ, এখান থেকেই তো আমরা বড় হচ্ছি। এই শহরকে সময় আসছে, আমরা অনেক কিছু নিয়েছি শহর থেকে, এবার এখন সময় আছে দেবার পালা। দেবার পালা। অবশ্যই, এবার একটু গানের পালা, আমি একটু গান শুনতে আমি চাই। আমি তাহলে বলি ক্যামেরাটা বন্ধ করে তাহলে গান গেলে কিন্তু সুবিধা হবে। আমি হলাম বাথরুম সিঙ্গার, বাথরুমে যাই, বাথরুম থেকে গান করি, তাহলে না, আমরা সেটাই শুনতে চাই একদম নিজের মনে, নিজের মনে 2 লাইন গান আমি শোনার জন্য আসলে সেই সকাল থেকে অপেক্ষা করছি আতিক ভাই আসবে। আজকে আমরা আতিক ভাইয়ের গান শুনবো সরাসরি। আমি ফোক গান পছন্দ করি, Please. আমি খুব ফোক গান পছন্দ করি। আমি কি গান গাবো? হ্যাঁ হ্যাঁ, যেটা মনে আসে। আদমে করে না গুনাহ, তুমি বলো পা, বুঝেছি মাওলা, বুঝেছি মাওলা, তোমার অনুভব তুমি। চোরে কাউ চুরি করো, গৃহস্থরে কাউ ধরো, চোরে কাউ চুরি করো, গৃহস্থরে কাউ ধরো, বুঝেছি মাওলা, তোমার অনুভব তুমি। মানুষ বানাইয়া খেলছো যারে লইয়া, সেই মানুষ কেমনে গুনাগার গো, মানুষ বানাইয়া খেলছো যারে লইয়া, সেই মানুষ কেমনে গুনাগার। বাহ 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 বাহ, অনেক ভুল হয়েছে। অদ্ভুত সুন্দর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই এবং জিটিভির যারা আছেন ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছনে, আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। আর দর্শক, এই ছিল আজকে টিভিএস রাইডার নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান রাজনীতির বাইরে। আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। ঈদ মোবারক, শুভরাত্রি।